হাই ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি হৃদয়। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব শেয়ার ইস্যু। তো আমাকে জানতে হবে শেয়ার বলতে কি বোঝায়। মূলত শেয়ার বলতে বোঝায় কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্রতম অংশকে। অন্যভাবে বলা যেতে পারে যে যৌথ মূলধনীর শেয়ার মূলধনকে কতগুলো নির্দিষ্ট মূল্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হলে সেই প্রত্যেকটি অংশকেই এক একটি শেয়ার বলা হয়। এক্সাম্পল স্বরূপ যদি বলি যে হৃদয় কোম্পানির অনুমোদিত শেয়ার মূলধন ৳1,00,000। এখন এই হৃদয় কোম্পানি ফিক্স করলো তার প্রত্যেকটা শেয়ারের মূল্য ৳100। তাহলে এখন দেখি হৃদয় কোম্পানির অনুমোদিত মূলধনের প্রত্যেকটা অংশকে কত টাকা শেয়ার বিভক্ত করেছে, ৳100 মূল্য নির্ধারণ করেছে। তাহলে তার শেয়ার সংখ্যা কত হবে একটু দেখি। মোট অনুমোদিত মূলধন হচ্ছে ৳1,00,000, এর প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে ৳100। তাহলে টোটাল তার কোম্পানিতে 1000টি শেয়ার আছে। তো এইভাবে কোম্পানিগুলো কি করে তাদের শেয়ার মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করে। তো এই শেয়ার ইস্যু অঙ্কের জন্য আমাকে 3টা পার্ট শিখতে হবে। নাম্বার 1 জাবেদা, নাম্বার 2 ব্যাংক হিসাব। আচ্ছা, আমরা যে কোনো হিসাব চাওয়া মানে কি খতিয়ান করতে বলা। তার মানে এখানে যে ব্যাংক হিসাব বলা হয়েছে এর মানে ব্যাংক হিসাবের খতিয়ান আমাকে করতে হবে। তাহলে আমি ব্যাংক হিসাব অবভিয়াসলি কোত্থেকে পাবো? জাবেদা থেকে। অ্যান্ড লাস্ট যেটা করতে হয় আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা, তাহলে এই 3টা পার্ট সম্পর্কে আমাকে ভালো মতো জানতে হবে। তো আমি চলে যাই প্রথম পার্ট, যেটা করতে হয় আমাকে জাবেদা। তো পূর্ণ তলবের ক্ষেত্রে যে জাবেদাগুলো আমাকে জানতে হবে সেটা আমি বলছি। প্রথমে আমাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা তলবের জন্য 2টা করে জাবেদা। যদি পূর্ণ তলবের হয় তাহলে এখানে তলব একটাই থাকে, তার মানে আমাকে কয়টা জাবেদা দিতে হবে? 2টা। তো প্রথমে দিতে হয় টাকা পাওয়ার জাবেদা। প্রথমে কি দিতে হয়? টাকা পাওয়ার জাবেদা। শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদা। এই শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদা আমি দেখাবো। আচ্ছা, টাকা পেলে কি হয়? এই শেয়ারের যে লেনদেনটা হয় সেটা কিসের মাধ্যমে হয়? ব্যাংকের মাধ্যমে। তাহলে আমার ব্যাংকে টাকা আসবে, কোম্পানির ব্যাংকে কি আসবে? টাকা আসবে। এই জন্য লিখতে হবে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাহলে প্রথম জাবেদা কি? শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদা। ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। অ্যান্ড নেক্সট জাবেদা শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করতে হবে। তাহলে কি এবার আমাদের যে জাবেদাটা হবে মূলধনে স্থানান্তরের জাবেদা। তো আমি মূলধনে স্থানান্তরের জাবেদা দেখাবো। মূলধনে স্থানান্তরের জাবেদা। আচ্ছা, মূলধনে স্থানান্তরের জাবেদা আমি কিছুক্ষণ আগে যে জাবেদাটা দিয়েছি সেটা হলো শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদা। তাহলে এবার এই শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদাটাকে এবার কি করতে হবে? মূলধনে স্থানান্তর করতে হবে। তাহলে এবার জাবেদা হবে শেয়ার
আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা কি জানতে পারলাম যে দুইটা মৌলিক জাবেদা আমাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1 টাকা পাওয়ার জাবেদা, সেটা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। অ্যান্ড সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মূলধনের স্থানান্তর জাবেদা। মূলধনের স্থানান্তরের জাবেদা কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এইটুকু হচ্ছে মৌলিক জাবেদা, এটা আমাকে মাথায় রাখতে হবে। এবার অঙ্কে কিছু কিছু সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট থাকে, ওই সমন্বয় বা অ্যাডজাস্টমেন্টের জন্য আমাকে জাবেদায় কি কি অ্যাডজাস্ট করতে হবে সেটা শিখব। নাম্বার 1 থাকতে পারে যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। আচ্ছা, আমি কি লিখেছি সমন্বয়টা? যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। প্রশ্নে যদি এই অংশটুকু থাকে তাহলে আমি কি করব? আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই প্রশ্নের মধ্যে যে ধরনের অ্যাডজাস্টমেন্টগুলো থাকবে সেইগুলো সবসময় এই মূলধনের স্থানান্তরের জাবেদার সাথে অ্যাড হবে। আবারও বলতেছি, প্রশ্নে যে অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়গুলো থাকবে ওই সমস্ত সমন্বয় বা অ্যাডজাস্টমেন্টের জন্য আমাকে কোন জাবেদার সাথে অ্যাড করতে হবে? মূলধনের স্থানান্তরের জাবেদার সাথে। অর্থাৎ কোনো ধরনের সমন্বয় বা এক্সট্রা কিছু বাড়তি অ্যাডজাস্টমেন্টের জন্য সেটাকে আমি প্রথম জাবেদাকে প্রভাবিত করতে পারবো না। কোন জাবেদাটা প্রভাবিত হবে? দ্বিতীয় জাবেদা, যেটা মূলধনের স্থানান্তরের জাবেদা। তাহলে আমি যদি অঙ্কে পাই যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো, এই কথাটুকুর জন্য আমি কি করব? এই মূলধনের স্থানান্তরের জাবেদায় আমি অ্যাড করব যে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এইটুক কথার জন্য আমি কি করলাম? মূলধনের স্থানান্তরের জাবেদায় গিয়ে আমি লিখলাম যে ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এইবার যদি আরেকটা অ্যাডজাস্টমেন্ট থাকে যে অতিরিক্ত আবেদনের টাকা, আবার বলতেছি অতিরিক্ত আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করা হলো, তো লিখি যে অতিরিক্ত আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করা হলো। আচ্ছা, এবার আমি কি লিখেছি? যে অতিরিক্ত আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করা হলো। এই কথাটুকুর জন্য আমি কি করব? এই যে মূলধনের স্থানান্তরের যে জাবেদাটা আছে এর সাথে আমি অ্যাড করে দেব যে শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট। খুবই সিম্পল। যদি অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয় তাহলে আমি কি করব? ব্যাংক হিসাব ক্রেডিট করব। কেননা টাকা ফেরত দিলে আমার ব্যাংকের থেকে টাকা চলে যাবে, ব্যাংকের থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাব কি হয়? ক্রেডিট। আর অতিরিক্ত আবেদনের টাকা যদি আবন্টনের সাথে সমন্বয় করা হয় তাহলে আমি কি করব? শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট করব। আচ্ছা, এবার যদি অঙ্কে অধিহার থাকে, অঙ্কে যদি 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 অধিহার থাকে, আচ্ছা যদি অধিহার থাকে তাহলে কি করব? অধিহার থাকলেও এই যে মূলধনে স্থানান্তরের যে জাবেদা আছে এইখানে আমি শেয়ার অধিহার হিসাব ক্রেডিট করে দেব। কি করব? শেয়ার অধিহার হিসাব ক্রেডিট করব। তাহলে এই পর্যন্ত আমি একটু দেখি
যদি অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয় তাহলে ওই মূলধন স্থানান্তরের জাবেদায় গিয়ে আমি ব্যাংক হিসাব ক্রেডিট করব। যদি আবন্টনের সাথে সমন্বয় করতে বলে তাহলে মূলধন স্থানান্তরের জাবেদায় গিয়ে শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট করব। যদি অঙ্কে অধিহার থাকে তাহলে আমি কি করব? ওই মূলধন স্থানান্তরের জাবেদায় গিয়ে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট করব। অঙ্কে যদি অবহার থাকে, অঙ্কে যদি অবহার থাকে, অঙ্কে যদি অবহার থাকে তাহলে আমি কি করব? তাহলে এই মূলধনের স্থানান্তরের জাবেদায় গিয়ে শেয়ার অবহার হিসাবকে ডেবিট করব। তো শেয়ার অবহার হিসাবকে কি করব? আমি ডেবিট করব। তো লিখি শেয়ার অবহার হিসাব ডেবিট। মূলধন হিসাব ক্রেডিট। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমি যে অ্যাডজাস্টমেন্টগুলো বললাম এই অ্যাডজাস্টমেন্টগুলোই থাকে, এর বাইরে মূলত এই আবেদনের সাথে আর কোনো অ্যাডজাস্টমেন্ট দেখা যায়নি। যে বিগত যে প্রশ্নগুলো এসেছে বোর্ড পরীক্ষাতে ওইগুলার বিশ্লেষণের আলোকে আমি এখানে আপনাদের একটা টেকনিক্যালি সলিউশন দেখাইছি যে কিভাবে জাবেদা করব। মূলত আমাকে বেসিক দুইটা জাবেদা মাথায় রাখতে হবে। নাম্বার 1 টাকা পাওয়ার জাবেদা, সেটা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এন্ড নাম্বার 2 মূলধন স্থানান্তরের জাবেদা, সেটা কি হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট এন্ড শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, তারপর আমি প্রশ্নে দেখব যে কি কি অ্যাডজাস্টমেন্ট ওরা দিছে। আমি যদি প্রশ্নে পাই অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো তাহলে কি করব? ওই দ্বিতীয় জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করে দেব, অর্থাৎ মূলধনের স্থানান্তরের জাবেদায় গিয়ে ব্যাংক হিসাব কি করে দেব? ক্রেডিট করে দেব। অর্থাৎ আমি যদি পেলাম যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো, কি করব? ব্যাংক হিসাব ক্রেডিট। কোন জাবেদায় গিয়ে করে দেব? মূলধনের স্থানান্তরের জাবেদায়। আমি যদি পাই যে অতিরিক্ত আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করা হয়েছে তাহলে আমি এখানে কি করব? শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট। আর যদি অধিহার পাই তাহলে কি করব? শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এটা মনে রাখতে হবে, আপনি যে অঙ্কে অধিহার পাবেন সে অঙ্কে অবহার পাবেন না, আবার যে অঙ্কে অবহার পাবেন সে অঙ্কে আবার অধিহার পাবেন না। তো আমি একটু অবহার এবং অধিহারের ব্যাপারটা আপনাদেরকে বলছি। অধিহার জিনিসটা কি এক্সাম্পল দিয়ে আমি বলতেছি। অধিহার বিষয়টা কি? ধরেন একটি শেয়ারের মূল্য শেয়ারের লিখিত মূল্য আছে 100 টাকা, কিন্তু আমি শেয়ারটা যদি বিক্রয় করি $110 করে, তাহলে দেখা যাচ্ছে শেয়ারের লিখিত মূল্য আছে 100 টাকা, আমি বিক্রয় করেছি 110 টাকা, ব্যবধান কত? 10 টাকা। এই 10 টাকা হচ্ছে অধিহার। অর্থাৎ শেয়ারের লিখিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করা হলে সেটাকে বলা হয় অধিহার। অবহার বিষয়টা কি? তাহলে এবার আমরা অবহার বিষয় সম্পর্কে জানবো। ধরেন শেয়ারের লিখিত মূল্য আছে 100 টাকা, কিন্তু আমি শেয়ার বিক্রি করেছি 90 টাকা, তাহলে এইখানে ব্যবধান কত? 10 টাকা। এটার নাম হচ্ছে অবহার। অর্থাৎ শেয়ারের লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করা হলে তাকে কি বলা হয়? অবহার বলা হয়। অধিহারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আইন নেই, কিন্তু অবহারের ক্ষেত্রে আইন আছে যে সর্বোচ্চ শেয়ার মূল্যের উপর 10% অবহারে কি করা যায়? শেয়ার বিক্রি করা যায়। এর চেয়ে কমে আপনি বিক্রি করতে পারবেন না। অর্থাৎ অবহারের ক্ষেত্রে পার্সেন্টটা ফিক্সড করে দিয়েছে, কিন্তু অধিহারের ক্ষেত্রে আপনার কোম্পানির পজিশনের উপর ডিপেন্ড করে। আপনার কোম্পানির পজিশন যদি আরো ভালো হয় তো আপনি কি করবেন? আপনি আরো বেশি মূল্যেও বিক্রি করতে পারবেন। আচ্ছা, এন্ড নেক্সট আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে অনেক সময় অঙ্কের শেষে থাকে যে সাপোজ ধরেন এই কথাটা আছে যে
শেয়ার প্রতি অবলেখককে ৳1 করে কমিশন প্রদান। আচ্ছা, অঙ্কের মধ্যে যেমন এখানে কি বলছে যে শেয়ার প্রতি অবলেখককে ৳1 করে কমিশন প্রদান, বা শেয়ার বিক্রির জন্য ব্যাংক চার্জ করেছে এত টাকা, এই জাতীয় আনুষঙ্গিক যে খরচগুলো এই শেয়ার ইস্যুর অঙ্কের মধ্যে পাবেন, তার জন্য আপনাকে যে জাবেদা দিতে হবে। যে ক্ষেত্রে আপনি ব্যয়টা করবেন সেই ব্যয়টাকে ডেবিট করতে হবে। তাহলে এখানে কমিশন প্রদান করেছি, তা আমি লিখব কমিশন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আর যদি ব্যাংক চার্জ করে নেয়, ব্যাংক চার্জ করলে আমি কি করব? যদি ব্যাংক চার্জের কথা বলা থাকে তো আমি কি করব? দেখব ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, যদি অঙ্কে এই জাতীয় কোনো ব্যয়ের কথা বলা থাকে তাহলে মনে রাখতে হবে এই যে ব্যয়গুলো আপনি এখানে দেখাইলেন, এই ব্যয়গুলোকে আবার আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে দেখাইতে হবে। কোথায় দেখাইতে হবে? সম্পদ পাশে। কেন দেখাইতে হবে এই ব্যাপারটা আমার ব্যক্তিগত অপিনিয়ন বলতেছি আপনাদের। সাপোজ কোনো একটা কোম্পানি বা প্রতিষ্ঠান শুরু করার পূর্বে যে প্রাথমিক খরচগুলো হয়, সেই প্রাথমিক খরচগুলোকে কিন্তু আমরা খরচ হিসেবে দেখাই না। সেই প্রাথমিক খরচগুলোকে আমরা কি হিসেবে দেখাই? সম্পদ হিসেবে দেখাই। তো শেয়ার বিক্রির ক্ষেত্রে এটাও এক প্রকারের প্রাথমিক খরচ, হয়তোবা ওই বিবেচনায় এটাকে আবার কোথায় দেখায়? আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে দেখানো হয়। একদিকে সে ব্যয় হিসাবেও দেখাচ্ছে, অন্যদিকে সে আবার এটাকে সম্পদ হিসাবে দেখাচ্ছে। মূলত সেটাই না, এটাকে প্রাথমিক খরচ হিসাবে ধরে নেওয়া হয়েছে হয়তোবা। আচ্ছা, নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে ব্যাংক হিসাব। তো আমরা ব্যাংক হিসাব বলতে বলা মানে কি, যে ব্যাংক হিসাবে আমাকে খতিয়ান করতে হবে। অর্থাৎ আমরা খতিয়ান সম্পর্কে আগেও জেনেছি, তাহলে ওই জাবেদা থেকে ব্যাংক হিসাবগুলো খুঁজে খুঁজে বের করে আমাকে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে হবে। অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো এই শেয়ার ইস্যুর ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীটা আমি একটু আপনাদের দেখাই। আমাকে একটা ছক করতে হবে আর্থিক অবস্থার বিবরণীর মতো সেম ছক। আর্থিক অবস্থার বিবরণী। তো আমাকে এখানে আগে লিখতে হবে সম্পদ সমূহ। সম্পদ সমূহ লিখে আমি হেডিং লিখব চলতি সম্পদ। আচ্ছা, এই শেয়ার ইস্যুর অঙ্কের মধ্যে আপনি ব্যাংক হিসাব পাবেন, সেই ব্যাংক হিসাব হচ্ছে চলতি সম্পদ। আচ্ছা, তারপর হেডিং লিখবেন অসমন্বয়কৃত ব্যয়। এর মধ্যে কি আসে? অবহার। আচ্ছা, তো ব্যাংক হিসাব, শেয়ার অবহার, টোটাল মোট সম্পদ। তারপর আমি মোট সম্পদের যোগফল আমি আটকে দেব। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে ওই যে আমি যে বললাম অঙ্কের মধ্যে যদি কোনো ব্যয় থাকে, যেমন কমিশন প্রদান বা ব্যাংক চার্জ, সেটাও কোথায় আসে? এই সম্পদ পাশে আসে। আচ্ছা, তারপরে এবার আমাকে লিখতে হবে, হেডিং লিখতে হবে দায় ও মালিকানা
সত্য। আচ্ছা, এই দায় ও মালিকানা সত্য লিখতে হবে। তাহলে এবার দায়গুলো বসবে, দায় ও মালিকানা সত্যগুলো বসবে। এই ক্ষেত্রে আমাকে একটু ফর্মালিটিস মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে? ফর্মালিটিস। কোম্পানির ক্ষেত্রে কিছু ফর্মালিটিস থাকে, তো আমি এটা দেখাচ্ছি আপনাদের। তো প্রথমে লিখতে হবে আমাকে, হেডিং লিখতে হবে অনুমোদিত শেয়ার মূলধন। আচ্ছা, অনুমোদিত শেয়ার মূলধন যেটা বলা থাকবে সেটা আমাকে সরাসরি এখানে বসিয়ে দুটো কলাম দিয়ে আটকে দিতে হবে। তারপরে হেডিং লিখতে হবে ইস্যুকৃত বিলিখিত ও তলবকৃত মূলধন। তারপর আমাকে এবার দুই টাকা টেনে হিসাব বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এরপর আমাকে হেডিং লিখতে হবে আদায়কৃত মূলধন। আদায়কৃত শেয়ার মূলধন। তো আদায়কৃত শেয়ার মূলধন লিখে এখান থেকে হচ্ছে মেইন শুরু। এর আগ পর্যন্ত যা করেছি এগুলো হচ্ছে সব ফর্মালিটিস। আচ্ছা, আদায়কৃত শেয়ার মূলধন হেডিং দিয়েই সবার আগে লিখতে হবে আমাকে তলবকৃত মূলধন। তলবকৃত মূলধন অর্থাৎ যতগুলো শেয়ার আমাকে ইস্যু করা হয়েছে ততগুলো শেয়ার মূলধন আমাকে এখানে দেখাইতে হবে। তো এখানে আমি লিখব। আচ্ছা, তারপরে লিখতে হবে যদি শেয়ার অধিহার থাকে অঙ্কে, তো আমি লিখব শেয়ার অধিহার। মূলত এই এই দায়গুলোই দেখা যায়, দায় এবং মালিকানা সত্ত্ব দেখা যায়। তারপর আমি এটার যোগফলটা আনবো। তারপর এই দায় ও মালিকানা সত্ত্বের টোটাল যোগফল এবং সম্পদ সমূহের টোটাল যোগফল কি হবে? সেম হবে, মিলে যাবে। যদি মিলে যায় তাহলে আমাকে বুঝতে হবে অঙ্কটি কারেক্ট। তো এটা আপনাদের বেসিক ফান্ডামেন্টাল বেসমেন্ট দেখানো হলো যে আসলে কিভাবে শেয়ার ইস্যুর অঙ্কগুলো সলিউশন করা যেতে পারে। তো এরপর আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব।